বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন আমাদের সময়ের সম্পাদক আবু সাঈদ খান, এবং আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর সাবেক সভাপতি সাইফুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। গত কয়েকদিনে অনেক কিছু ঘটেছে, এবং আমি প্রধান উপদেষ্টার ভাষায় যদি বলি খানিকটা মূল এসেন্স সেটা হচ্ছে যে অনেক কাজ সম্পন্ন হয়েছে অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে। তার মধ্যে জুলাই ঘোষণা পাওয়া গেছে, ঐকমত্য কমিশন জাতীয় সনদ তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে, বিচার সংস্কারে যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে, এবং পরের ধাপ নির্বাচন। দেশে একটি ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং সবাই উৎসবের সঙ্গে সেই নির্বাচন করবে। সো এত ঐতিহাসিক, এবং তার মধ্যে একটু ব্যবসা বাণিজ্য, মিস্টার ইসলাম যেহেতু এখানে আছেন, ব্যবসা বাণিজ্যের কথা বলতে হয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নেগোসিয়েশনেও বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তো এত সাফল্যের ভিড়ে আপনাদের কার কি অনুভূতি, আমি একটু সেটা বুঝতে চাই। মিস্টার আবু সাঈদ খান, যদি আপনি শুরু করেন। খানিকটা তো উন্নতি ঘটেছে, যেমন মানুষের ভিতরে এক ধরনের হতাশা অস্বস্তি ছিল নির্বাচন হবে কিনা, এবং এই ঘোষণার ব্যাপারে হবে তো নিশ্চয়ই হবে, না হওয়ার আমি কোনো কারণ দেখি না। আচ্ছা, আমি আশাবাদী ফেব্রুয়ারিতে আমি আশাবাদী নির্বাচন হবে। আমি প্রভোগ করছি, আসলে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি আপনার কনফিডেন্স। আমি আশাবাদী, কেননা আমি না হওয়ার কোনো কারণ, দৃশ্যত কোনো কারণ দেখছি না। নেপথ্যে কিছু ঘটে গেলে তো সেইটা ঘটারও সম্ভাবনা আমি কিংবা আশঙ্কাও দেখি না, কিছু ঘটার আশঙ্কাও দেখি না। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে নির্বাচন হবে, এবং ইতিমধ্যে তো প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে, এবং নির্বাচন কমিশন সেই মাফিক শিডিউল ঘোষণা করতে যাচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যার যার অবস্থান থেকে তারা সব প্রস্তুতি গ্রহণ করছে অতএব নির্বাচনের জন্য, এবং রাজনৈতিক দলগুলো তো একাট্টা হয়ে আছে নির্বাচনের জন্য, এবং সব দলই বিএনপি সহ সব দলই নির্বাচন ইতিবাচক বক্তব্য দিচ্ছে। যদিও এনসিপি পক্ষ থেকে কিংবা জামাতের পক্ষ থেকে সংস্কারের বিষয়টা, সংস্কার ছাড়া নির্বাচন, এই ধরনের বক্তব্য তারা চায় না, এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক বক্তব্য। আসলে নির্বাচন তো সবাই চাইছে, এবং নির্বাচনের বাইরে কোনো বিকল্প নেই, কেননা অন্তর্বর্তী সরকার দীর্ঘস্থায়ী হওয়ার মধ্য দিয়ে তো সমস্যা আরও নতুন নতুন মাত্রা লাভ করছে। অতএব সমস্যার সমাধান করতে হলে একটা রাজনৈতিক সরকার দরকার, এবং নির্বাচিত সরকারই সমাধান। এবং এই রাজনীতির অঙ্গনে হতাশা, অস্বস্তি কিংবা দেশের যে অবস্থা, নতুন বিনিয়োগ সেইভাবে আসছে না, এখানে ব্যবসায়ী মহল, বিদেশিরা সবাই তাকিয়ে আছে যে এখানে একটা পলিটিক্যাল প্রসেস কবে কিভাবে শুরু হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে নির্বাচনেই সমাধান, এবং ওনার ঘোষণার মধ্য দিয়ে সেই জায়গাটা স্পষ্ট হয়েছে বলে আমি মনে করি। সাইফুল ইসলাম, আমি যেভাবে এটা জিনিসটাকে দেখি সেটা হলো ৭১-এ যদি আমাদের দেশ জন্ম হয়েছিল, তাহলে এই ২০২৫-এ আমাদের স্টেট, জাতি এবং রাষ্ট্র, যে স্টেটের যে অঙ্গগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি সার্ভিসেস, জুডিশিয়ারি, সবগুলো কিন্তু মোটামুটি ধ্বংসের কাছাকাছি চলে গেছিল। সো একটা দেশকে যদি কমপ্লিটলি ডিস্ট্রয় করতে হয়, তাহলে দরকার স্টেটটাকেও, রাষ্ট্রকেও উইক করা এবং জাতিকেও উইক করা। তো দুটোই হয়ে গেছিল। তো এখন এই ২০২৫-এ এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকে আমার কাছে মনে হয় যে এখন একটা মোটামুটি আমি বলবো ক্লিন স্লেট আবার একটা আরম্ভ করা যাচ্ছে। জাতি, নেশন বিল্ডিং এবং স্টেট বিল্ডিং। এবং স্টেট বিল্ডিংয়ে এখন আমরা যদি যে অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো বললাম, যে অর্গানস অফ দি স্টেট যেগুলো হয়, পুলিশ, সিকিউরিটি সার্ভিসেস, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি এটসেট্রা, ওখানে যদি এতদিন ছিল কমপ্লিটলি একটা পলিটিসাইজড একটা এনভায়রনমেন্ট, যে জন্য এটাকে ফাংশন করতে পারতো না। সো আজকে যদি
আমাদের অনেকে সবাই প্রশ্ন করে কি হবে এই ইলেকশনের পরে, আবার কি হবে। ইলেকশনের পরে যদি এই স্টেট যে অ্যাপারেটাসগুলো আছে সেগুলা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের থেকে যদি রিমুভ করা যায়, তাহলে আমরা উই উইল হ্যাভ এ স্ট্রং স্টেট। এই ফ্যাসিস্ট সরকার শুধু স্টেটকে উইক করে নাই, আমাদের জাতীয়তা, যে জাতীয় যে চেতনা, আমরা বাংলাদেশি যে একটা নেশন, সেখানেও কিন্তু আঘাত করেছিল। কিভাবে? তারা সবাই বাংলাদেশি না, আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা বাঙালি না মুসলমান। এই জায়গাটার মধ্যে যে এক জায়গায় বিভাজনের যে জিনিসটা নিয়ে এসেছিল, সেখান থেকেও আজকে আমরা দেখতে পারি যে এই যে চার্টার যেটা হলো, সেই চার্টারের মধ্যে পলিটিক্যাল স্পেকট্রামে সবাই ছিল। আমরা সবাই বলতে পারি বাঙালি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মারমা, গারো যেই আছে, সবারই আশা আকাঙ্ক্ষা সেই চার্টারের মধ্যে আসছে। সো আমি যদি ফার্স্ট যদি আমার রিয়াকশন হয় যে আমি মনে করি আমাদের এই 2025 আমাদের দেশকে আরেকটা নতুন জন্ম হলো। স্টেট এবং নেশন, এই দুই কনসেপ্টেই আমরা মোটামুটি একটা ফ্রেশ স্টার্ট করতে পারি। সেজন্য আমি খুব আশাবাদী। মোশাররফ হোসেন খান। আশাবাদের বিষয় আছে, তবে সব ক্ষেত্রেই যে ঐক্যমত্য হয়েছে তেমনটা না। যেমন ধরুন যে ঘোষণা হয়েছে, সেই ঘোষণা ওখানেও কতগুলো পলিটিক্যাল পার্টি কিন্তু উপস্থিত হয়নি। সেখানে গণতান্ত্রিক মঞ্চ এবং বামফ্রন্টের দলগুলো সেখানে অনুপস্থিত ছিল। এর একটা কারণ হলো যে এই যে ঘোষণাপত্র তৈরি হয়েছে, মাত্র 3টে দলের সঙ্গে আলাপ করে এটা তৈরি করা হয়েছে। যতদূর আমি জানি বিএনপি, এনসিপি এবং জামাত, অন্যান্য দলগুলোকে সে ঘোষণার কপিও দেওয়া হয়। তবে আপনি জানেন যে জামাত এবং এনসিপি আবার এই ঘোষণাপত্র নিয়ে তাদের আপত্তি আছে, সেটা আপত্তি আছে, কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তাদের মতামত গ্রহণ করা হয়েছে, অন্যদের মতামত গ্রহণ করা হয়নি। তো এইটা আমার কাছে মনে হয় যেখানে জুলাই ঘোষণা তৈরি করার জন্য, তো রাজনৈতিক ঐক্যমত্যে আসার জন্য 30টির অধিক দলের সঙ্গে দীর্ঘদিন ধরে যখন আলাপ আলোচনা করা হচ্ছে, তো ঘোষণাপত্রের ক্ষেত্রে এটা কেন হলো আমি এটা বোধগম্য না। ঘোষণাপত্রের ক্ষেত্রে সেইটা সবাইকে, যেটা কিনা আবার সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তারপরে এই ঘোষণাপত্র করার ক্ষেত্রেও যেটা হয় যে আমরা দেখি তো যে ইতিহাস তো বিজয়ীরা লেখে, কিন্তু সেই ইতিহাস বেশি দিন টিকে না যদি সেটা ফ্যাক্টস নির্ভর না হয়। ইতিহাসটা হওয়া উচিত। তো এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে আপহোল্ড করা হয়েছে, এই জন্য আমি অভিনন্দন জানাই। কিন্তু ঘোষণাপত্রের এখানে কিছু ত্রুটিও আমার কাছে মনে হয়েছে। সেই ত্রুটিগুলো সহজে সরকার দূর করতে পারত আলাপ আলোচনার ভিতর দিয়ে। যেমন 72 সালের সংবিধান রচনা ইত্যাদির ক্ষেত্রে মানুষের আশাবাদ ইত্যাদি ছিল, কিন্তু 72 সালেই মানে একটা বাকশাল কিংবা স্বৈরাচারী শাসনের পত্তন হয়েছিল, সেইটাকে যাত্রা শুরু হয়েছিল এমনটা পড়লে মনে হবে, কিন্তু ব্যাপারটা তার ছিল না। কিংবা 1/11 ঘটনা যদি বলেন, যে 1/11 ঘটনার জন্য রাজনৈতিক দল কেবলমাত্র আওয়ামী লীগ দায়ী ছিল না। তো এখানে মনে হয়েছে যে সব কিছুই আওয়ামী লীগের কারণেই 1/11 ঘটেছে। তো এই ধরনের বিষয়গুলো আমার মনে হয় সচেতন হওয়াটা উচিত ছিল। তো কিন্তু এইটাকে সেইভাবে সচেতনতার পরিচয় দিতে পারেনি। আর একটা হচ্ছে যে বিষয়টা সংবিধানে অন্তর্ভুক্ত হবে সেটা নির্মোহ হওয়া উচিত ছিল, তো সেইটা হয় নাই। হ্যাঁ, এই ঘোষণাপত্রের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে শেখ হাসিনার স্বৈর শাসনকে তুলে ধরা হয়েছে এবং সেই স্বৈর শাসনের পরে যাত্রাটা আন্দোলনকে আপহোল্ড করা হয়েছে, জুলাই অভ্যুত্থানের বীরদেরকে সম্মান জানানো হয়েছে, এগুলোকে আমি ইতিবাচকভাবে দেখি। কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে, ইতিহাস বর্ণনার ক্ষেত্রে একটা ত্রুটি রয়ে গেছে। আমরা শেখ হাসিনার শাসনামলে দেখেছি যে আওয়ামী লীগ ঐতিহাসিক ঘটনা, মুক্তিযুদ্ধকে তাদের মতো করে বয়ান করত, অন্যদের অবদানকে স্বীকার করতো না। এটা হচ্ছে একটা একপেশে বয়ান। তো আমরা সঙ্গত কারণে এটা প্রত্যাশিত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে ঘোষণাপত্র তৈরি করছেন সেই বয়ানটা ইতিহাস নির্ভর হবে, বস্তুনিষ্ঠ হবে এবং সেখানে কোনো দিকে ঝুঁকে পড়ার ব্যাপারটা থাকবে না। কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু ব্যত্যয় হয়েছে এবং অনেকেই এটা নিয়ে সমালোচনা করছে। আমার মনে হয় সেটা
সরকারের পক্ষ থেকে সমালোচনার জবাব দেওয়া দরকার। আমি লক্ষ্য করলাম যে যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনিও কিছু সমালোচনা তুলে ধরেছেন। আমার মনে হয় সেই সমস্ত জবাব প্রশ্নগুলোরও উত্তর পাওয়া উচিত বলে আমি মনে করি। মিস্টার সাইফুল ইসলাম, আপনি যেটা বলছিলেন এবং দুজনেই একমত যে শেখ হাসিনা তো গেছে, আমরা আপদ গেছে, বিপদ গেছে, যে ধরনের বিপদ কি কাটলো আসলে শেষ পর্যন্ত এখন মনে হচ্ছে? আপদ তো গেছে। এই মুহূর্তে এই প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগে সাইদ ভাই বলছিলেন যে আমরা যদি আমি একটা ফর্মুলায় চলি যে আমরা বাংলাদেশের জনগণ এই যে এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি হবে সেটা যদি আমরা একটা এস্টিমেট করি, আমরা 10টা সিনারিও চিন্তা করতে পারি। আমরা একটা জিনিস বলতে পারি যে এই 10টা সিনারিও মধ্যে একটা হওয়ার সম্ভাবনা 99%। আমরা যদি 5টা সিনারিও চিন্তা করি বলতে পারি ওর মধ্যে 95%। তো আমার মতে যে এখন মনে হচ্ছে যে সেই ওই 1% বা 1 in 1000 বা 1% চান্স যেটা সবসময় থাকে, সেটা বাদ দিলে আমাদের তো অ্যাটলিস্ট একটা ইলেকশনের দিক দেখা যাচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এই ইলেকশনটা দিকে এখন ফোকাস করাটা এবং আমাদের হোল দেশেরই চিন্তা করা উচিত যে এই ইলেকশনটা যখন হবে, ইলেকশন হওয়ার পরে তারপরে কি হবে, আমার মনে হয় ওই জায়গাটায় ফোকাসটা করা উচিত। আপনি করতে পারেন, আমরা আছি আপনার সঙ্গে। আমি যেটা মনে করি যে এটা হচ্ছে যে আমাদের এই ইলেকশনটা হবে একটা কমপ্লিটলি একটা নতুন একটা প্রেক্ষাপট, একটা নতুন একটা বাংলাদেশে কিভাবে এই 2024 পর্যন্ত এই এর আগের 16 বছর আমাদের দেশে কিন্তু বেসিক্যালি কোনো রকমের ফ্রিডম অফ এক্সপ্রেশন ছিল না। কিন্তু হঠাৎ করে আমরা এই যে 16 বছর চলে গেছে, সারা পৃথিবী কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন পৃথিবী হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে অনলাইন। যেই জন্য এখন থেকে বাংলাদেশের যেই পলিটিক্যাল পার্টি যে পাওয়ারে আসবে, তারা কিন্তু আগের মতো ছাড় পাবে না। কারণ এখন আমরা বাংলাদেশে দেখেন যে কোনো ছোট্ট একটা ঘটনা হলেই ওটা কিন্তু আপনার অনলাইনে, ইন্টারনেটে, ইউটিউবে সব জায়গায় চলে আসছে। সো একটা জিনিস যেটা আমি দেখতেছি সেটা হলো যে আগামীতে যারাই পাওয়ারে আসবে তাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। এটা একটা, দিস ইজ ওয়ান পার্ট। সেকেন্ড থিং যেটা আমার কাছে মনে হয় যে আগামীতে যাওয়ার জন্য যে আপনি একটু আগে কথা বলতেছিলেন যে ট্যারিফের যে সিচুয়েশনটা, আমার কাছে যেটা এই কথার সাথে সাথে আমার মনে হলো যে অ্যাকচুয়ালি আমাদের গত 15 বছরে আরেকটা জিনিস আমরা বাংলাদেশে পাই নাই, সেটা হলো আমাদের কোনো প্ল্যান নাই। আপনার কিছুদিন পরে পরে দেখতাম পেপারে 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, 5,000 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু কিসের জন্য? এদের এই যে আমাদের ন্যাশনাল যে একটা প্ল্যান থাকবে, এই প্ল্যানের মধ্যে এরকম বড় বড় একটা প্রজেক্ট আসবে, ওটা কিন্তু আমরা কখনো দেখি নাই। তো আমি মনে করি যে এখন যেই পার্টি পাওয়ারে আসবে তার ফার্স্ট থিং হচ্ছে একটা প্ল্যান করা। এবং এই প্ল্যানটা আগেইন আমি যেটা বলবো যে আমরা এখন আমি মনে করি যে একটা ক্লিন স্লেটে আরম্ভ করছি আমরা। এই প্ল্যানটার মধ্যে এখনকার যে বাস্তব, ট্রাম্প ইন্ডিয়াকে 25% ডিউটি ইম্পোজ করেছিল, এখন সেটাকে 50% করে দিচ্ছে। সো আমার আরেকটা চিন্তা যে এখন এই গভর্নমেন্টেরই কিন্তু দরকার একটা স্টাডি করা যে এই যে কমপ্লিট যে ট্যারিফ যে সিনারিওটা যে চেঞ্জ হয়ে গেল কি, এই ট্যারিফ সিনারিওতে আমাদের বাংলাদেশের, আমরা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, দুইটা জিনিস, এক্সপোর্ট এবং রেমিটেন্স, এই দুটেই কিন্তু এই ট্যারিফ স্ট্রাকচার গ্লোবালি যে এফেক্ট হয়েছে, আমেরিকার একটা ইম্প্যাক্ট, এটার সাথে আবার করেসপন্ডিং ইউরোপের উপরে ইম্প্যাক্ট হচ্ছে, মিডল ইস্টে ইম্প্যাক্ট হচ্ছে, এই পুরো জিনিসটার উপরে যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টের উপরে বাংলাদেশের অর্থনীতি কিভাবে রিয়্যাক্ট করবে, এটার জন্য এখন রিয়েলি একটা বড় স্টাডি দরকার। এবং আমি যেটা মনে করি যে
যেহেতু এই আগামী গভর্নমেন্ট একটা ফ্রেশ ক্লিন স্লেট নিয়ে আরম্ভ করবে, আমি মনে করি যে তাদের একটা সাংঘাতিক বড় একটা অপরচুনিটি আছে। এই নতুন ট্যারিফ স্ট্রাকচার, নতুন এই পৃথিবীতে, ডিজিটাল পৃথিবীতে কিভাবে বাংলাদেশকে প্ল্যান করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটার উপরে রিয়েলি এখন ফোকাস করা উচিত। এটাই আমার অপরচুনিটিও দেখছি। আমি সবসময় পজিটিভ, আমি মনে করি একটা অপরচুনিটি আছে এবং ইলেকশনটা হবে 99%, আমি এখন 99%-এ দিয়ে দিলাম, এবং যদি হয় সেখানে তার আগেই 1% কি প্রাকৃতিক দুর্যোগের জন্য রাখলেন না এই 1% তো এটা যেটা আননোনের জন্য। মিস্টার আবু সাইদ খান, এই যে আশাবাদ মিস্টার ইসলামের, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে 5ই অগস্টের পরে এই যে এত আত্মদান, এত ত্যাগ, একটা অভ্যুত্থান, সফল অভ্যুত্থান, তারপরে কি রিয়েলাইজেশনটা গত 1 বছর যা দেখলাম, কারো কি কোনো রিয়েলাইজেশন হয়েছে বলে আপনি মনে করেন বা কোথাও দেখেন? সেটা যদি আমি বলি পলিটিশিয়ানদের, সেটা যদি বলি যারা সরকারে আছেন তাদের, যে তরুণরা নেতৃত্ব দিয়েছেন বলে নিজেরা দাবিদার, অন্যরাও মোটামুটি স্বীকার করে নেন তাদের, আমরা যদি মিডিয়ার কথাও বিবেচনায় আনতে চাই, মিডিয়ার কারোর মধ্যে কোনো রিয়েলাইজেশন আছে? বা এটাকে ধরেন, আমি আবার একটু যদি 90-এর অভ্যুত্থানের পরে অনেকটা সময় কেটে গেছে, কিন্তু যে এত দ্রুত মানে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টায় সিদ্ধান্তে কেউ পৌঁছে যাননি যে খারাপ হলো, ভালো হলো, অর্জন হলো, বিসর্জন হলো, অনেকটা সময় লেগেছে। 90 থেকে 91 থেকে 96, 96 থেকে 2001, 2001 থেকে 6, 7 এরকম করতে করতে অনেক সময় পেরিয়ে গেছে। কিন্তু এই 1 বছরে মনে হয় ওই সময়ের চেয়ে অনেক বেশি ঘটনাবহুল। সেই কারণে আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে শেখ হাসিনার পতন ঘটেছে, কিন্তু শেখ হাসিনার শাসনামলে রেখে যাওয়া আবর্জনা তো সব আছে। শেখ হাসিনার শাসনামলের সংস্কৃতি আছে, এবং সেই সংস্কৃতি হচ্ছে চাঁদাবাজির সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে জবরদস্তির সংস্কৃতি। এগুলো থেকে আমরা মুক্ত না। আমরা এখানে স্বৈরতন্ত্র নেই। এখানে এখন ধরেন যে আমি লিখতে বসলে তো এখানে ভয় পাই না যে এখানে গোয়েন্দাদের ফোন আসবে, কিংবা আমি গাড়িতে ওঠার পরে আমি মনে হয় না যে আমার গাড়ির পিছনে কেউ ফলো করছে, এটা মনে হয়। অনেকে যে দেশে ভয়ের, মবের ভয় পান, মব। হ্যাঁ, আমি সেই কথায় আসছি। কিন্তু একটা ভয় তো, মবের ভয় তো রয়ে গেছে। অতএব তো স্বৈরতন্ত্রের বিকল্প গণতন্ত্র, কিন্তু মবতন্ত্র না। কিন্তু একটা মব এখানে রয়ে গেছে। সেই মব নিয়েও আমার চিন্তা ছিল না যদি রাষ্ট্র কঠোর হস্তে এটা দমন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো ব্যক্তি মবতন্ত্রকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে। বলছে যে না, এটা হচ্ছে প্রেসার গ্রুপ কিংবা বিক্ষুব্ধ জনতা। তো এই যে যৌক্তিকতা দেওয়ার মধ্য দিয়ে মনে হচ্ছে যে মবতন্ত্রকে প্রচ্ছন্নভাবে সমর্থন করা হচ্ছে কিংবা পোষা হচ্ছে। তো এইটা আমার কাছে সবচেয়ে ভয়ের কারণ। তো এখানে সরকারের ভিতর থেকে এটা ক্লিয়ারফিকেশন দেওয়া হয় না। এখানে সরকারের উপদেষ্টা কিংবা এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা যা বলেন, এবং সেগুলা সব কিছুই যেন মনে হয় যে সরকারের, এবং পরস্পর বিপরীতধর্মী কথাবার্তা, এগুলো সরকারের নামে। এবং সরকার কী হচ্ছে আমরা বুঝতে পারি না যে সরকারের বক্তব্য কোনটা, যে জন্য মানুষ বলে যে সরকারের ভিতর সরকার। তো এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার, এবং আমরা আশা করেছিলাম যে কমপক্ষে এই ব্যাপারটা ঠিক হবে। আর একটা হলো প্রশাসনটা এখনও, হ্যাঁ, সরকারের সাফল্য নেই আমি বলবো না, সাফল্য আছে। অর্থনীতিটা নড়বড়ে হয়ে গেছিলো, তো খানিকটা দাঁড় করিয়েছে, রেমিটেন্স এর প্রবাহটাকে আসছে, বিদেশি ঋণ শোধ করতে পারছে। ব্যাংকগুলো অনিশ্চিত অবস্থা ছিল, ব্যাংকে টাকা রাখবো না, তুলে নিব, তো মানুষ ব্যাংকের পর খানিকটা আসতে এসছে। দ্রব্যমূল্য স্থিতিশীল অবস্থায় আছে, এই সব সাফল্য আছে। কিন্তু প্রশাসন তো ঠিক করতে পারেনি। পুলিশটাকে এখন পর্যন্ত ঢেলে সাজাতে পারলো না। এখন পর্যন্ত জনগণের কাছে তো যে তার জবাবদিহির জায়গাগুলো এটা নিশ্চিত করতে পারলো না। তো এই সব জায়গাগুলোকে সরকারের পক্ষ থেকে যা করা উচিত ছিল সেটা হয় নাই। তো এখানে মানুষ যে আশা করেছিল সে আশা পূরণ হয়নি, এবং সরকারের গঠন প্রক্রিয়াও কিছু সমস্যা আছে, এবং অনেকে সরকারের এই সমস্ত যারা যারা যুক্ত আছেন তাদের যোগ্যতা নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে।
কিংবা যাদেরকে গঠন করা হয়েছিল সেখানে যৌক্তিক অবস্থান থেকে, যেমন ধরুন শাহাবুদ্দিন সাহেব, তত্ত্বাবধায়ক সরকার, উনি দেশের সমস্ত ভালো অ্যাডমিনিস্ট্রেটর, অর্থনীতিবিদ এবং দক্ষ ব্যক্তিদেরকে নিয়ে সরকার গঠন করেছিলেন। বিচারপতি হাবিবুর রহমান দখল করেছিলেন। তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী, তার কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম যে না, এখানে করার ক্ষেত্রে এনজিওর প্রতি কিংবা চট্টগ্রামের প্রতি, আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না, চট্টগ্রামের লোকদের দিয়েও সরকার গঠন হতে পারে যদি 100% যোগ্য হয়। তারপরেও একটা বিষয় হয় যে সরকার গঠনের ক্ষেত্রেও কতগুলো এথিক্স মানতে হয়, সব অঞ্চলকে কাভার করতে হয়, সব ধর্মকে, সব বর্ণকে কাভার করতে হয়। এটা আমরা যখন একটা কমিটিও করি, এক ধরনের অন্তর্ভুক্তিমূলক সরকার হওয়াটা দরকার। সেখানে আদিবাসী, নারী, সংখ্যালঘু এবং সব লোক, অর্থনীতির, প্রশাসনের সব লোককে নিয়েই কিন্তু সরকার গঠন ইত্যাদি হয়। সেই ক্ষেত্রে তো যথেষ্ট আমার মনে হয় এখানে হোমওয়ার্ক করা হয়নি, যে কারণে সরকারের দুর্বলতা বারবার প্রকাশিত হচ্ছে। তো তারপরেও তাদের আন্তরিকতা নিয়ে আমি প্রশ্ন করছি না। কেউ কেউ ভালো করছেন সরকারের ভিতর, কিন্তু কেউ কেউ ভালো করছেন। তো সেগুলোর নাম উল্লেখ নাই করি, তো অর্থনীতির ক্ষেত্রে এসে তো সেখানে ভালো করছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, নামও বলতে পারি, সালাউদ্দিন সাহেব কিংবা আরও দু একজন, তারা তো ভালোই করছেন। তো কিন্তু আবার কিছু কিছুদের নিয়ে বিতর্ক হয়েছে। তো তারা অপ্রয়োজনীয়ভাবে হেলিকপ্টারে উঠছে, অপ্রয়োজনীয় ব্যয় করছেন, কিংবা তাদের ব্যক্তি মানে তাদের দপ্তর থেকে কি কর্ম করা হচ্ছে, তাদের পিএস এপিএসটা কী করছে, এসব নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। অতএব সরকারকে এই ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্ট, 100% স্বচ্ছ এই সার্টিফিকেট কিন্তু দেওয়া যাচ্ছে না। তো সরকারের ভিতরে কিছু সমস্যা তো রয়েছে। আমি এখানে দুইটা পার্ট বলবো। সেটা হচ্ছে যে আপনি একটা কথা বললেন সাঈদ ভাই, যে আমাদের জনগণের আশা ঠিক ফুলফিল হয়নি। তা আমার কাছে অনেক সময় মনে হয় যে আমাদের কি আশা কি অ্যাকচুয়ালি কি রিয়েলিস্টিক আশা? ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, যে মাইলস্টোনে যে যখন নাকি প্লেনটা ক্র্যাশ করলো, এটাকে একটা সরকারের ব্যর্থতা হিসাবে দেখানো হলো। এখন আমি একটা জিনিস বুঝতে পারি না, সেটা হলো প্লেনটা ওখানে ক্র্যাশ করছে কারণ সেটার যে ফ্লাইট পাথটা, ওই ফ্লাইটটা ওই স্কুলের উপরে। এখন এই সরকার কি ওই ফ্লাইট পাথটা ডিসাইড করে দিয়েছিল, নাকি এই সরকার এই প্লেনটা কিনেছে, নাকি ওই যে পাইলটদের ট্রেনিং ওইটার সাথে জড়িত ছিল? আমি ওই যে প্লেন ক্র্যাশের সাথে এই সরকারের কিন্তু আমি কোনো সম্পৃক্ততা পেলাম না। কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখেন কেনা, সরকার আর রাষ্ট্র তো এক না। এখানে কিন্তু কথাটা ছিল যে সরকারের ব্যর্থতা, এই কেয়ারটেকারের সরকারটা, এটাই কিন্তু পেপারে অনেকটা উঠছিল। আচ্ছা, এখন আপনি বলতেছেন রাষ্ট্র ব্যর্থতা। আমি তো একটু আগেই বললাম যে আমাদেরকে তো রাষ্ট্রের যতগুলো অর্গান, আপনি যদি এই এয়ারফোর্সটাকে যদি ওই সিকিউরিটি আপনার যে কম্পোনেন্ট, ওটার একটা পার্ট ধরেন, ইট ওয়াজ পলিটিসাইজড। এবং এখানে কথা উঠেছে যে এই প্লেনগুলো যে কিনা হয়, এগুলার আগেনস্ট রিপোর্টের আগেনস্টেও কিনা হয়েছে। সো এটা হলো একটা পার্ট, যে রিয়েলিস্টিক্যালি যে কতখানি আমাদের যে এক্সপেকটেশন। সো আমি মনে করি যে এই যে গভর্নমেন্ট যা করেছে এর থেকে অনেক ভালো করতে পারত। কিন্তু আমি একটা কথা সবসময় বলি, যে এই সরকারে যারা নাকি এসেছে তারা কেউই অ্যাকচুয়ালি তাদের কেরিয়ার প্ল্যান ছিল না, লাইফ প্ল্যান ছিল না যে আমরা একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হব। এটা কিন্তু তাদের প্ল্যান ছিল না। দে আর দেয়ার বাই অ্যাক্সিডেন্ট। এবং তারা সবাই মোটামুটি কেউই প্রিপেয়ার ছিল না। সো তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা না, কিন্তু কাউকে তো জোর করেও বসানো হয়নি, সবাই আগ্রহ নিয়েই গিয়েছেন সেখানে। সো কারো যদি প্ল্যান না থাকে বা কারো যদি কনফিডেন্স না থাকে বা নিজের যোগ্যতার সম্পর্কে কোনো, সবাই তো সব বিষয়ে যোগ্য না, সেরকম সংশয় থাকলে তো তারা যেতেন না নিশ্চয়ই। তারা চেষ্টা করেছে। আমি মনে করি যে চেষ্টার যে কোনো ঘাটতি ছিল সেটা আমার মনে হয় না। এখন তাদের দক্ষতার একটা ভেরিয়েশন তো থাকবে। না, কিন্তু একটা জাতির ভাগ্য নিয়ে 18 কোটি 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে যে কেউ মনে করবেন, আমি তো চেষ্টা করলাম, বা আমার
যদি কেউ চেষ্টা করতে চান, আপনি সবাইকে কি চেষ্টা করতে দেবেন? আমি সেই জায়গায় আমি যেতে চাই না, বিকজ সেটার চয়েস কিন্তু আমার ছিল না। না না, আপনার কাছে জানতে চাইছি, আপনি যেহেতু সেটা বলছেন। না, সেটা আমি ওইটুকুই ওই জায়গা থেকেই আরম্ভ করব যে যে তাদেরকে চুজ করেছে, সে দে হ্যাভ ডান দেয়ার বেস্ট। এখন ওটাতে কোয়েশ্চেন করতে গেলে আবার আরেক ধাপে যেতে হয়। আপনারা এখন কোশ্চেন আর করতে চাইছেন না? হ্যাঁ, না, ওই কোয়েশ্চেনটা এখন শান্তি ভাব রাখতে চাইছেন না। আমি মনে করি যে এখন আমাদের মেইনলি যেটা চিন্তা করা উচিত সেটা হলো, এবং আমি যেই পয়েন্টে আসছিলাম অ্যাকচুয়ালি, যে আপনি একটা অ্যাকচুয়ালি খুব রেলেভেন্ট একটা কথা বলছেন, যে কি কোনো আসলো, কোনো কেউর কাছে কোনো রিয়েলাইজেশনটা আসছে। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমি চিন্তা করে দেখলাম আপনার কথার পরে যে অ্যাকচুয়ালি কেউর মধ্যে কিন্তু কোনো রিয়েলাইজেশন আসে নাই। আমি মনে হয় যে সবচেয়ে কিছু মনে হচ্ছে এভরিথিং ইজ অ্যাজ ইউজুয়াল। এই যে মধ্যেখানে যে এই এত বড় একটা ঘটনা হয়ে গেল, আপনি যদি জেনারেল মানুষের মধ্যে দেখেন, ওই জিনিসটা কতজন মানুষের মধ্যে একটা রিয়েলি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। আমার কাছে মনে হয় যে রিয়েলি ওরকম না। যদি ওরকম একটা রিয়েলাইজেশন আসতো, তাহলে আপনি এই সরকারি আমলা বলেন, বিভিন্ন জায়গায় যারা আছে, তাদের মধ্যে তো একটা চেঞ্জ আসতো। কিন্তু আমরা কতদূর চেঞ্জ দেখি? আমার মনে হয় ইট ইজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। খুব একটা আগের থেকে যে একটা সাংঘাতিক বড় চেঞ্জ আসছে তা না। এবং ওই চেঞ্জটা আসতো যদি আমরা দেখতে পারতাম যে আজকে আমরা কোথায় ছিলাম। এই যে সাইদ ভাই যে বললো যে আমরা একটা কি বলবো, পুলিশ স্টেটে তো ছিলাম, একটা টেরর স্টেটে ছিলাম, ওখান থেকে যে আমরা আজকে একটা নিঃশ্বাস নিতে পারছি, এই যে কত বড় একটা যে ট্রানজিশন হয়েছে, এতগুলো প্রাণের বিনিময়, এত রক্তের বিনিময়, ওই রিয়েলাইজেশনটা আমি মনে করি আমাদের মধ্যে আসে নাই। আপনি বলছিলেন এর আগে যে নির্বাচনের পরে কি সেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভাবা দরকার। আপনি কি রাজনৈতিক দলগুলোকে দেখেন, মানে যারা ক্ষমতায় যাবেন, আমরা ধরে নিচ্ছি সম্ভাব্য রাজনৈতিক শক্তিগুলো, তারা কি প্রস্তুত বলে মনে হয় আপনার কাছে? আমি তাদের সবার ভিতরের প্ল্যান তো আমি জানি না, যতটুকু জানা যায়। এখন আমি মনে করি যে অন্তত, কারণ ভোটের আগে তো প্ল্যান প্রকাশ করতে হবে এবং মানুষ তো তার ভিত্তিতে ভোট দেয়। এবং নিশ্চয়ই বিএনপির যদি আমরা দেখি, বিএনপি প্রথম অলরেডি এখন 31 দফা একটা জিনিস আরম্ভ করে ফেলছে। এবং আমি যতদূর জানি যে তাদের বিএনপির নেতৃবৃন্দ, স্পেশালি অ্যাক্টিং চেয়ারম্যান, উনি আগামীতে একটা মডার্ন বাংলাদেশ কে গড়ার জন্য উনি অনেক চিন্তা ভাবনা করছেন, অনেক প্ল্যান করছেন। এবং আমি অনেকটা খুবই অপটিমিস্টিক। কিন্তু যেই প্ল্যানটা করতে হবে, সেই প্ল্যানটার মধ্যে আমি জানি না কি কম্পোনেন্ট থাকবে। কিন্তু আমি দেখেন একটা জিনিস কোনো সরকারে ছিল না। বাংলাদেশের, আমরা সবসময় বলি বাংলাদেশের সবচেয়ে বড় আমাদের রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স। কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে মিনিস্ট্রি একটা থাকা উচিত, আমার মনে হয় সিঙ্গাপুরে মনে হয় এটা নাম্বার 1 মিনিস্ট্রি, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট। কিন্তু এখানে আমাদের কিন্তু ওই যে ইম্পর্টেন্সটা দেওয়া, ওইটা কোনো আমরা কখনো দেখি নেই। আমাদের রেমিটেন্সের উপরে, আমাদের এক্সপোর্ট এবং রেমিটেন্স দুটার উপরে চলে। রেমিটেন্সে আমাদের যারা আমরা ম্যান পাওয়ার যে রপ্তানি হচ্ছে, বেসিক্যালি তারা, আমার মনে হয় যেসব দেশে যায় সেই দেশে মোটামুটি নিম্ন স্তরের কাজগুলোই আমরা বাংলাদেশিরা আমরা করছি। কিন্তু আমাদের কলেজের, ইউনিভার্সিটির যে গ্র্যাজুয়েট যারা, তারা তো যে কোনো দেশের কলেজ গ্র্যাজুয়েটের সাথে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের কাছাকাছি। তাদেরকে যদি কিছু ট্রেনিং দেওয়া হয় তাহলে, এবং আজকাল ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের এই যে ফোনের মাধ্যমে অনেক কিছু হচ্ছে, এডুকেশন হচ্ছে, ট্রেনিং হচ্ছে, তাহলে কিন্তু আমরা আমাদের সেই একদম লোয়েস্ট লেভেল থেকে আরেকটু উপরের লেভেলে কিন্তু বাংলাদেশের ওয়ার্কাররাও বেশ একটা স্পেস অকুপাই করতে পারত। সো সেই আগামীতে আমি যেটা বলবো যে আমি আশা করব যে আগামীর নেতৃত্ব যে একটা ভেরি কনসিকুয়েন্সিয়াল একটা প্ল্যান করবে, একটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম প্ল্যান,
এবং যেখানে যেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট আজকালকার দিনের জন্য এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল, টেকনোলজি বেসড, এবং এআই যেটা আসছে, আমি বাংলাদেশে একটা জিনিস খুবই দেখি, যেটা যে আমরা এআই যে পৃথিবীর মধ্যে যে কত বড় চেঞ্জ নিয়ে আসছে, এটার উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার যে ইমপ্লিকেশন বাংলাদেশের উপরে কি কি হতে পারে সেটার ব্যাপারে কিন্তু আমি খুব একটা আমাদের পাবলিক ডোমেইনের মধ্যে, ডিসকোর্সের মধ্যে এটাও আমি দেখি না। সো এই ইলেকশনের এখন মোটামুটি ডেটটা যখন ডিক্লেয়ার হয়ে গেল, এখন আমরা মেজর পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের হয়তো প্ল্যানগুলোকে আরেকটু সম্মুখে আনবে, এবং তখন আমরা বুঝতে পারবো যে তারা কতখানি প্রিপেয়ার্ড। মিসেস খান, যে এখন ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনের পরে আসলে ব্যাপারটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে চলবে। কেন দেশের রাজনীতিটা, যেমন আওয়ামী লীগের আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে বিরোধী দলকে দাঁড়াতে দিচ্ছিল না, একপক্ষীয় একদলীয় শাসন। তো ধরুন যে এখন সবচেয়ে দেশের বৃহত্তম দল বিএনপি, বিএনপি নির্বাচন হলে জয়লাভ করবে, বেশিরভাগ সিট তারা পাবে, এতে কোনো সন্দেহ নেই, সরকার গঠন করবে। কিন্তু বিরোধী রাজনীতিতে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, সেইটা কী হবে আমি জানি না। এবং এইটা যদি প্রণ না হয় তখন সেখানে যে কোনো রকম অঘটন ঘটতে পারে, সেখানে এক ধরনের উগ্রবাদী শক্তিরও জন্ম হতে পারে। এই জায়গাটা তো আমার মনে হয় এটা ঠিক করা, এই ভ্যাকুয়ামটা কীভাবে পূর্ণ হবে। এবং জওহরলাল নেহরু যখন ক্ষমতায় আসলেন তো তখন উনি এইটা নিয়ে খুব চিন্তিত ছিলেন, যে জন্য জয়প্রকাশ নারায়ণকে বলেছিলেন যে আপনি বিরোধী দল করেন। তো এবং কী জন্য, যে এই ভ্যাকুয়ামটা, পলিটিক্যাল ভ্যাকুয়ামটা কীভাবে পরিবর্তন করা যায়। কিংবা ওয়াশিংটনের মৃত্যুর পর যখন অ্যাডাম জেমস, তো উনি যখন প্রেসিডেন্ট হলেন ফেডারেলিস্ট পার্টি থেকে, তখন তার খুব ক্লোজ ফ্রেন্ড জেফারসন। তো জেফারসন দেশে গণতন্ত্রের স্বার্থেই উনি রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হয়ে তার বন্ধুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন, প্রথমবার হেরে গেলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন। কী জন্য, পলিটিক্যাল ভ্যাকুয়ামটা, ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেমে পলিটিক্যাল ভ্যাকুয়ামটা কিন্তু পূর্ণ হয়েছিল। এগুলো এই ইতিহাসের এই শিক্ষাগুলো আমাদের করণীয়। অর্থাৎ বাংলাদেশে ডেমোক্রেটিক প্রসেসে যদি বাংলাদেশকে করতে হয় তাহলে রাজনীতিতে একটা ভারসাম্য দরকার। আমার কাছে মনে হয় এই রাজনীতি, এই ভারসাম্যটা কীভাবে আসবে, আমি এটা নিয়ে আমি সংশয় বোধ করি। এই ভারসাম্যটা আনাটা খুবই জরুরি। এখানে এটা কে এই শূন্যস্থান পূরণ করবে। তো এই শূন্যস্থান পূরণ করতে হলে সেখানে ধরুন, মানে আপনার কথার সূত্র ধরেই প্রশ্ন করি, অপোজিশনকে, গণতন্ত্রের কথা বলছি, প্রাতিষ্ঠানিকরণের কথা বলছি, শক্তিশালী অপোজিশন দরকার। অপোজিশন, বিশেষ করে পার্লামেন্ট যেহেতু আমরা কার্যকর দেখতে চাই, আপনি বলছেন সেটা কি সেই জায়গাটা আমি দেখছি না। সেখানে একটা প্রশ্ন হচ্ছে যে ধরুন যে আওয়ামী লীগের শাসন আমলে তো একটা লিবারাল পার্টি বিএনপিকে সেখানে আঘাতে আঘাতে জর্জরিত করা হলো, এবং যার কারণে একটা অথচ উগ্র ধর্মীয় সংগঠন তাদেরকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হলো। শেখ হাসিনা স্বয়ং কওমি জননীতে পরিণত হলেন। তো এই ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হলো, অর্থাৎ এখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কোনো লিবারাল ডেমোক্রেটিক পার্টি আওয়ামী লীগ এটা বরদাস্ত করতে পারলো না। তো আজকেও বিএনপির সামনে আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জ। তাকে বুঝতে হবে যে রাজনীতি করতে হলে তাকে এই জায়গাটা তাকে নিশ্চিত করতে হবে যে এখানে যেন ডেমোক্রেটিক ফোর্সেস যে ভ্যাকুয়াম আছে সেখানে যেন এটা গ্রো করে, এবং সেই সুযোগ তো অবারিত করা দরকার। তো এইটা করতে না পারলে সেখানে কিভাবে এটা শূন্য, যেমন ধরুন যে এই শূন্যস্থান কিভাবে পূরণ হবে, তো এইটার তো একটা পলিটিক্যাল প্রসেসটা। মিডিয়া কি সেই শূন্যস্থান পূর্ণ করতে পারে? না, পারে না। মিডিয়ার কাজ মিডিয়া কখনো, এই যে একটা ভারসাম্যর কথা বলছেন, আমি ওই ভারসাম্যর সেন্সে বলছি না। এটা আপনার তো ভয় যে উইদাউট এনি চেক অ্যান্ড ব্যালেন্স তারা একটা এক্সট্রিম জায়গায় যেতে পারে। মিডিয়া কি সেটা করতে পারে? সেই ক্ষেত্রে হচ্ছে করণীয়টা হলো, সেই ক্ষেত্রে দলকে আরও লিবারাল অ্যাটিটিউড নিতে হবে। ধরুন যে দল নেই, ইচ্ছে করলে তার বিএনপি অন্য একটা দল গড়ে দেবে না, গড়ে দেওয়ার সেই পরিবেশটা তাকে নিশ্চিত করতে হবে। আপনি যেটা যেভাবেই বলেন না কেন, চিকিৎসকের ভূমিকা তো নার্সেস দিয়ে হবে না। নার্সেসরা, টেকনিশিয়ানরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। চিকিৎসক তাদের ছাড়া কিছু করতে পারবেন না। কিন্তু যার কাজ, পলিটিশিয়ানের কাজ পলিটিশিয়ানকে দিয়ে করতে হবে। ওই পলিটিশিয়ান যে ভাষায় সমালোচনা করতে পারবেন, সরকারকে চ্যালেঞ্জ করতে পারবেন, যেই জায়গায় সমালোচনা করতে পারবেন, যেমন ধরেন যেইভাবে যেই জায়গায়, যেমন স্বাধীনতার পরে
তো বঙ্গবন্ধু সরকার তো নির্বাচন হলো ৭৩-এর নির্বাচনে, সেখানে ২০-২৫টা সিট তারা বিরোধী দল এগিয়েছিল, কিন্তু সেটা টলারেট করলো না। এবং সেখানে যদি, এবং তখন আবুল মনসুর আহমেদ অনেকে লিখেছিলেন যে এটা একটা গণতন্ত্রের জন্য সবচেয়ে একটা ক্ষতিকর ব্যাপার হলো এই যে 18-20টা, তখন যারা যারা আলিমুল রাজি কিংবা মেজর জলিল, শাহজাহান শাহ, এরকম কতগুলো সিট ছিল, এই সিটগুলোকে এমনকি রশিদ ইঞ্জিনিয়ার তো হয়ে গেলেন এবং পরে মুস্তাককে হারিয়ে রশিদ ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, তো তাকে মানে বাদ দিয়ে মানে এটা রিকাউন্ট করে আবার মুস্তাককে করা হলো। হেলিকপ্টারে ব্যালট বক্স ঢাকায়, হেলিকপ্টারে কথিত আছে যে হেলিকপ্টারে ব্যালট নিয়ে আসলেন, আমি জানি না। তো যা হোক, রিকাউন্ট করে তাকে জিতিয়ে দেওয়া হয়েছিল এবং যিনি বঙ্গবন্ধু হত্যার হুতা ভূমিকা পালন করলেন। যে এখন ব্যাপারটা হলো এই জায়গাটা তো লিবারাল হওয়া দরকার, এই লিবারাল অ্যাটিচিউডটা দরকার, যে এখানে যাতে পলিটিক্যাল পার্টিগুলো গ্রো করতে পারে, অন্যান্য পলিটিক্যাল পার্টি, সোশ্যাল অর্গানাইজেশন, নাগরিক সমাজ, এদের গণতন্ত্রের রাস্তাটাকে অবারিত করার দরকার। যে যদি গণতন্ত্রের যে শূন্যতা, এটাকে যাতে, হ্যাঁ মিডিয়া একটা ব্যাপার, মিডিয়া পলিটিক্যাল পার্টি হবে না। আমি প্রশ্নটা কিন্তু আগে করেছিলাম যে রিয়ালাইজেশনের প্রশ্নে মিডিয়ার কথাটা উচ্চারণ করেছিলাম, আপনি এড়িয়ে গেছেন কিনা সচেতনভাবে? না আমি এড়িয়ে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে মিডিয়ার কোনো রিয়ালাইজেশন আপনি দেখেন বা কোনো পরিবর্তন দেখেন? মিডিয়া তো এখানে হচ্ছে যে এখানে মিডিয়ারও যে বিষয়টা, যে মিডিয়া যেভাবে দাঁড়িয়েছিল, তো এই মিডিয়া কতগুলো বিষয়টা হচ্ছে যে সাংবাদিকরা তো শেখ হাসিনার শাসন আমলে তারা একটা অংশ তারা সরকারপন্থী হয়ে গেছে। তো আর একটা আবারও যদি এই ধরনের মিডিয়া তার নিজস্ব সাংবাদিকতার জায়গা ছেড়ে যদি আবার সরকারপন্থী, আবার এটা যেই মিডিয়াকে আমরা দেখেছি 100% শেখ হাসিনার পক্ষে, তার সরকারের পক্ষে ভূমিকা রাখছেন, সেই একই মিডিয়াকে আমরা দেখেছি 5 তারিখ রাতেই 100% শেখ হাসিনার বিপক্ষে এবং 8 তারিখ থেকে সরকারের পক্ষে। এই মিডিয়ার এখানে একটা নিরপেক্ষ এবং তাকে জার্নালিজমটা করার দরকার। সে যাতে মানে সরকার বদলের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে না ফেলে, তাকে দরকার হচ্ছে জার্নালিজমটা করা, এবং তাকে দরকার হচ্ছে সরকারের বন্ধু হওয়া, না সমালোচক হওয়া। এবং সব সরকারের, সব রাজনৈতিক দলের সমালোচক হওয়াটা হলো গুরুত্বপূর্ণ। এমনকি যদি কোনো দলের মিডিয়াও থাকে, সেই মিডিয়া তার দলের ভুল ত্রুটি শুধরে দেয়া, সমালোচনা করা, এটা তার নৈতিক কাজ বলে মনে করি। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক হচ্ছে মিডিয়া সরকারের প্রিয়পাত্র হতে চায়, রাজনৈতিক দলের দলকানা হয়ে যায় এবং দলের কাছে ঘেঁষতে চায়। তো এইটা আমরা অতীতে দেখেছি, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যা দেখেছি। তো আমরা নিশ্চয়ই আশা করব যে মিডিয়ার জন্য এটা লেসন, মিডিয়া তার নিজস্ব জায়গায় বলয়ে ফিরে আসবে এবং সাংবাদিকতাটা করবে, এবং যা কিছু সমালোচনার যোগ্য সেটা সমালোচনা করবে। মিডিয়া মানুষ তো, তার কোনো দল থাকতে পারে, দলের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু যখন তার হাতে কলম থাকবে, যখন সে টেলিভিশনের এখানে বসবে, উপস্থাপনের জায়গায় বসবে, তখন তাকে সাংবাদিকতাই করতে হবে, তাকে তখন একটা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। মিস্টার সাইফুল ইসলাম, এখানে কথাটা হচ্ছে এতক্ষণে আজকের এই শোতে যে কথাবার্তা হলো, সেখানে আমরা দেখলাম যে কিওর মধ্যেই রিয়েলাইজেশন আসে নাই, আমরা ইনক্লুডিং মিডিয়া। এখন তাই যদি হয়, তাহলে আমি মাঝে মাঝে মনে হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা পলিটিশিয়ানদেরকে একটু বেশি হাই স্ট্যান্ডার্ডে থাকার জন্য তাদের কাছ থেকে এক্সপেক্ট করি। সবাইকে এক মাপে, কিন্তু পলিটিশিয়ান, রাজনীতিবিদদেরকেও আমরা খুব হাই স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করি। এটা আমার মনে হয় প্র্যাকটিক্যাল না। আমি একটু অন্য একটা জায়গায় যেতে চাই। আমরা একটু বিজনেস কমিউনিটি সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। সো বিজনেস কমিউনিটির জন্য আমি মনে করি যে আমাদের যেটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জিনিসটা এতদিন ছিল না, সেটা হলো যে বেসিক্যালি রুল অফ ল এবং যে ট্রান্সপারেন্সি। তো ডক্টর ইউনূস তার স্পিচের মধ্যে সে বলেছেন যে অলরেডি অনেক ইনভেস্টমেন্ট আসা শুরু হয়েছে। যদি একটা প্রপার ইলেকশন হয় এবং যদি দেখা যায় যে ইলেকশনের ডিউরিং ইলেকশন অ্যান্ড রাইট আফটার ইলেকশন একটা স্টেবল একটা এনভায়রনমেন্ট দেখা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের দ্বার খুলে যাবে। কিন্তু अगेन আমি আবার বারে বারে বলবো যে আমাদের অ্যাকচুয়ালি রিয়েলি প্ল্যানটা দরকার।
যে আমরা কি করব। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের দেশের এই আজকে যে আমরা মিডল ইনকাম কান্ট্রি, সেটা আমি বলবো গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্যই কিন্তু সেই স্টিমুলাসটা আসে। কিন্তু তারপরে কি আমাদের কিন্তু এখন কোনো প্ল্যান নেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির পরে যে নেক্সট কোন সেক্টরে আমরা যাব, সেটার জন্য না আছে কোনো প্ল্যান। এবং প্ল্যানের থেকে বেশি যেটা দরকার সেটা হলো ম্যান পাওয়ার ট্রেনিং। যখন নাকি গার্মেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে ভেরি বেসিক, এখানে খুব বেসিক কোনো স্কিল যেগুলো লাগে সেটা ওখানে অনসাইট ডেভেলপ করা যায়। কিন্তু এখন ও জায়গার থেকে যদি আমরা নেক্সট লেভেলে যেতে চাই, নর্মালি আসে টেকনোলজি, নর্মালি আসে অ্যাসেম্বলিং মেশিন, কি বলে ফ্রিজ, টিভি এটসেট্রা। এটা ছিল নর্মাল কেসে। কিন্তু আজকাল আমরা চায়নায় দেখতে পাচ্ছি যে পুরো গাড়ি তৈরি হয়ে যাচ্ছে একটা ফ্যাক্টরিতে, একটা মানুষও নাই, কমপ্লিটলি রোবট দ্বারা। সো আমাদের বাংলাদেশের যে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কোথায় যাওয়া উচিত, এটার জন্য কিন্তু আমাদের রিয়েলি চিন্তা ভাবনা করার একটা সময় আছে। আমি মনে করি যে আমাদের নেক্সট যে সরকার প্রধান হবে, তার অ্যাকচুয়ালি একটা রিয়েলি একটা বড় সুযোগ আছে যে প্রপার প্ল্যানিং করে বড় বড় স্টেপ নেওয়া। আমি মনে করি যে বিএনপি যদি পাওয়ারে আসে, বিএনপির যে নেতা, তারও চিন্তা করা উচিত বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সরানো। ঢাকা একটা আর্থকুয়েক, ভূমিকম্পর দিক থেকে বিবেচনা করলে এক্সট্রিমলি হাই রিস্ক একটা জায়গায় আছে। ঢাকার ট্রাফিক ব্যবস্থা, ঢাকার ডেন্সিটি অফ পপুলেশন সব কিছু মিলে, এবং যে গ্রাউন্ড ওয়াটার নিচে চলে যাচ্ছে। তেহরানে এখন পানির লেভেল এত কমে গেছে যে এটা একটা টাচ অ্যান্ড গো সিচুয়েশনে আছে, যেখানে তেহরানে পানি শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে ঢাকারও কিন্তু সেই অবস্থা। ঢাকার যে গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটা কিন্তু নিচে চলে যাচ্ছে বিকজ অফ এত পানি তোলা হয়েছে। ভেরি হাই রিস্ক অফ আর্থকুয়েক। তো এই যে বড় বড় একটা ডিসিশন যেটা নাকি দরকার, ইন্দোনেশিয়ায় কিছুদিন আগে কাজ আরম্ভ হয়ে গেছে, তারা জাকার্তা থেকে তারা ক্যাপিটালটাকে মুভ করে ফেলছে। এরকম বড় বড় ডিসিশন কিন্তু আমি মনে করি আমাদের নেওয়া দরকার। এবং জার্নালিস্টদের, তারা যদি, আমি মনে করি যে এখন এই যে প্রেজেন্ট এতদিন আমাদের মধ্যে ছিল এক রকমের রিপোর্টিং, কিন্তু এখন এই রিপোর্টিং থেকে, প্রেজেন্টের রিপোর্টিং থেকে তাদের একটু ভিশন নিয়ে সামনের দিকে দেখার কিন্তু এখন আমি মনে করি সময় হয়ে গেছে। শাহাবুদ্দিন খান। সে তো বটেই, আমাদের তো একটা পরিকল্পনা দরকার, সে তো একটা রাষ্ট্রিক সামগ্রিক পরিকল্পনাটা দরকার। সেই পরিকল্পনার জন্য তো একটা রাজনৈতিক স্থিতিশীল ব্যবস্থাও দরকার। স্থিতিশীল ব্যবস্থা মানে হচ্ছে যে এক সরকার দীর্ঘদিন থাকবে তা না, এখানে একটা পলিটিক্যাল সিস্টেম থাকবে, এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু ডেভেলপমেন্ট এবং কতগুলো মৌলিক বিষয়, জাতির অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কিছু মৌলিক ব্যাপারে, শিক্ষাক্ষেত্রে সেটা থাকবে। কাজের ধারা, অগ্রগতির ধারা, উন্নয়নের ধারা ব্যাহত হবে না। কিন্তু আমাদের এখানে তো সেই ব্যাপারটা হয় নাই। আমাকে রাষ্ট্রীয় মানে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারিনি। এবং আমরা যারাই ক্ষমতা এসছে, তো ক্ষমতার মধ্য দিয়ে সে কীভাবে টিকে থাকা যায় কিংবা কি করে ক্ষমতায় যাওয়া যায়, এখানে পলিটিক্যাল প্রসেসটা কাজ করে না। এমনকি সংসদটা কখনো কাজ করে নাই। সংসদে যে দল ক্ষমতায়, ধরুন এই স্বৈরাচারের এই 3 বার, এখন তার সংসদে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তার আগেও আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির দুটো শাসন আমল, যেখানে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। কিন্তু বিএনপির ক্যাবিনেট সংসদে বিএনপি যখন সরকার গঠন করেছিল, সংসদে আওয়ামী লীগ যায় নাই। আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছিল, তখন কিন্তু বিএনপি যায় নাই। তো যেখানে সংসদীয় রাজনীতি তো চর্চার জায়গাটা এখানে সে আবদ্ধ হয়ে পড়েছিল। এবং এখনও পলিটিক্সে তো যারা রাজনীতিতে একসময় তো পৌরখা রাজনীতিকে আসতেন, তারা যে পেশা থেকে আসুক না কেন, তারা নিজেদেরকে রাজনীতিক হিসাবে যোগ্য এবং কম্পিটেন্ট করে তুলতেন। তো এখন তো আর সেটা হচ্ছে না। টাকার জোরে তো এখানে পলিটিশিয়ান হয়ে যাওয়া যায়, মনোনয়ন কেনা যায়, মন্ত্রী হওয়া যায়, জানি না এই ধারা থাকবে কিনা। তো এখান থেকে বেরিয়ে আসা দরকার। একজন ব্যবসায়ী রাজনীতি করতে পারেন, কোনো আপত্তি নেই, একজন আমলাও করতে পারেন, কিন্তু পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে তাকে পলিটিশিয়ান হওয়া দরকার। কিন্তু এখানে পলিটিক্যাল প্রসেসকে বাইপাস করে টাকার জোরে কিংবা পেশির জোরে কিংবা বাপ দাদার পরিচয়ের সূত্রে তারা
এমপি মন্ত্রী হচ্ছেন। তো এই জন্য তো যোগ্যতাটা, যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসছে না এবং পলিটিক্যাল প্রসেস বারবার ব্যাহত হচ্ছে। পার্লামেন্টের সময় দেখা যাচ্ছে, আমরা অতীতে দেখেছি যে ওই পার্লামেন্টে এমপিরা নেই, এমপিরা সব সচিবালয়ে তদবির করছেন পার্লামেন্টে, এবং পার্লামেন্টে বক্তৃতা দেওয়া কিংবা পার্লামেন্টে পলিটিক্সের যে একটা চর্চা আছে, তো বিভিন্ন যুক্তিতর্ক খণ্ডন করা, এইসব ব্যাপারে কারো কোনো মনোযোগ ছিল না। তো সেখানে হচ্ছে এমপিটা মানে তার এমপি পরিচয়টা দরকার ছিল। এই পরিচয় নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছেন, ইনভেস্ট করেছেন। মনে করেন ইলেকশনে 10 কোটি টাকা ইনভেস্ট করেছেন, 100 কোটি টাকা তোলার চেষ্টা করেছেন এবং রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছিল। তো রাজনীতিতে এই ব্যবসা থেকে রাজনীতিকে উদ্ধার করা, সেটা হচ্ছে সময়ের দাবি এবং এইটা কিভাবে হবে। তো এইবার সামনে নির্বাচন আসছে। হ্যাঁ, অতীতে ধরেন কয়েকটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে ভালো হয়েছে, আমরা মোটামুটি গোটা চারেক নির্বাচনকে আমরা রিফান্স দিতে পারি, কিন্তু টাকার খেলা কিন্তু বন্ধ হয়নি এবং ওই নির্বাচনগুলোতে কিন্তু এক ধরনের সন্ত্রাসও ছিল, এটা হলো নীরব সন্ত্রাস ছিল। তো আমার বক্তব্য হচ্ছে যে এই টাকার খেলা এটা বন্ধ করা এবং রাষ্ট্র ইচ্ছে করলে এই নির্বাচনের পদ্ধতিতে যদি পরিবর্তন করা হয় সেটা হতে পারে। যেমন কোনো টাকা হবে না, কি দরকার, জনসভা দরকার নেই, এখানে টেলিভিশনের সামনে সব আসবেন, পোস্টার দরকার নেই, লিফলেট দরকার নেই, ক্যাডেন্সিয়াল কিংবা নির্বাচনী প্রচারপত্র সরকার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন, সব একটা বই করে, যেটা আমেরিকাতে করে, যে সব ক্যান্ডিডেটের কে কী চাচ্ছে সেগুলো একটা বই করে সরকার সেটাকে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এমনকি ওখানে প্রাইমারি নির্বাচন, ওখানে দলের ভিতরে নির্বাচনটাও কিন্তু রাষ্ট্র পরিচালনা করে, সেখানে নির্বাচন কমিশন এবং প্রশাসন পরিচালনা করে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই সব ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা দরকার। আমাদের নির্বাচন কমিশন কখনো কখনো ভালো ভালো কথা বলে, কিন্তু বাস্তবে কতটুকু হবে। তো আমার মনে হয় যে আমরা এই ধরনের উদ্যোগ কি গ্রহণ করতে পারি কিনা, একটা রেডিক্যাল উদ্যোগ, তাতে হবে কি যে ভালো লোকেরা চলে আসবে। এমনকি ওই দলের মধ্যে ধরুন বিএনপি ভিতর, আমি জানি না এইবার কি হবে, যে বিএনপির ভিতর ত্যাগী নেতা আর একজন হচ্ছে মানে যার অর্থের জোর আছে, ত্যাগ নাই, অর্থের জোর আছে কিংবা যোগ্যতাও নাই, এখন কাকে মনোনয়ন দেওয়া হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিএনপির সামনে চ্যালেঞ্জ এইটাই যে বিএনপি কাকে মনোনয়ন দেবে, তার দলের ত্যাগী কর্মীদেরকে মনোনয়ন দেবে, নিচ থেকে উঠে আসা পোড়খা নেতাকে মনোনয়ন দেবে, না তাকে টাকাওয়ালাদেরকে কিংবা পেশিওয়ালাদেরকে মনোনয়ন দেবে। এটা বিএনপির কথা আমি এই জন্য বলছি যেহেতু বিএনপি বড় দল এবং অন্যান্য সব দলের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা দরকার। রাজনীতিতে সৎ ত্যাগী, যেমন একসময় রাজনীতি ছিল মানে ছিল হচ্ছে জেল খাটা, খদ্দর পরা, মানে খদ্দর পরা মানে আমি এই অর্থে বলছি, পজিটিভলি বলছি, যে গাড়ি ছিল না, বাড়ি ছিল না এবং সাধারণ মানুষ জনগণের ভালোবাসায় তারা সংসদে আসতেন। তো এখন তো সেটা নেই। তারপর তো রাজনীতিটা এই জায়গাটা ফিরে আনা দরকার। ব্রিটিশ পিরিয়ড এবং পাকিস্তান পিরিয়ড পর্যন্ত রাজনীতিকদের যে একটা ক্যারেক্টার ছিল কিংবা বাংলাদেশের সময় ছিল, এটা এখনও যে একেবারে কিছু নেই তা না, সেটা হাত গোনা অবস্থায় চলে গেছে। এখানে রিয়েল পলিটিশিয়ান, দেশপ্রেমিক, যারা দেশের জন্য নিবেদিত, তাদেরকে নিয়ে আসার দরকার। আদর্শবাদী এবং মেধাবীরাদের জন্য রাজনীতির রাস্তাটা তৈরি করে দেওয়া দরকার। এবং মেধাবী এবং আদর্শবান তো তারা ইচ্ছে করলে কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে পারবে না। তো তারা তাদের মেধার জন্য এবং তাকে রাজনীতিতে এই প্রসেসটা এবং পলিটিক্সে একটু পলিটিক্যাল কালচারটা পরিবর্তন করা দরকার। এবং সেই কাজটা আমার মনে হয় দেশের এক্সিস্টিং যে দল, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার চলে গেছে মানলাম, কিন্তু এখন যে দল আছে সেই দলগুলো আবার যেন ফ্যাসিজম, আবার যেন স্বৈরাচারের রাস্তা তৈরি না হয় এবং সেই স্বৈরাচারের রাস্তা শেখ হাসিনাও চলে গেছে, আবার ব্যাক করবেন এমনটা আমি মনে করি না। কেননা যে ঘোড়া একবার আহত হয়ে পড়ে যায় সে আর রেসে আসতে পারে না। অতএব শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার যতই তোড়জোড় করুক, আমার মনে হয় না যে তারা ব্যাক করতে পারবে। পলিটিক্সের নতুন এলিমেন্ট যুক্ত হয়েছে, নতুন নেতৃত্ব এসছে। তা আমার কাছে যেটা মনে হয় এখন এক্সিস্টিং লিডারশিপ তাদেরকে ভাবতে হবে এবং এই ক্ষেত্রে বড় দলের বড় দায়িত্ব, বিএনপির দায়িত্ব হচ্ছে সর্বাধিক বলে আমি মনে করি। সাইফুল ইসলাম, আমি এটা নিয়ে আশাবাদী, কারণ আমি বারে বারে যা শুনছি যে আমাদের বিএনপির নেতা তারেক রহমান এবার খুবই ফোকাসড, যে কম্পিটেন্ট লোককেই নমিনেশন দিবে। এর মধ্যে যারা ত্যাগী, পার্টির জন্য অনেক কষ্ট করেছে, তাদেরও কিছু স্কোপ থাকবে। বাট আমি মনে করি তার বেসিক্যালি তার চিন্তাধারা হচ্ছে যে কম্পিটেন্সের উপরে এবার জোর দেওয়া হবে।
এবং আমি মনে করি যে এখানে যে আপনার আগেন মিডিয়ার কথা আমি বলবো, মিডিয়ার কিন্তু দায়িত্ব আছে যে এই যে কম্পিটেন্সের উপরে যে ফোকাসটা হওয়া উচিত ওই বিজনেস হিসাবে না, এইটার উপরে আমি মনে করি মিডিয়ার এখন এটাকে যথেষ্ট ফোকাস করা উচিত। স্পেশালি এখন যেহেতু ইলেকশনের যে একটা মোটামুটি ডেট ঠিক হয়ে গেছে, যেমন যে নমিনেশন পেতে ইচ্ছুক তাদেরকে তাদের কনস্টিটিউয়েন্সির সম্বন্ধে প্ল্যান কি, বা যদি তার একটা কোনো কম্পিটেন্স থাকে এই কম্পিটেন্স দিয়ে কীভাবে দেশকে হেল্প করতে পারে, এইরকম জিনিস কিন্তু ফোকাস করা উচিত যারা নাকি নমিনেশন পেতে চায়। এরকম চিন্তা ভাবনা যদি আমরা এখন পাবলিক ডিসকোর্সে আনতে পারি যে যারা এমপি হতে চায়, যারা নমিনেশন চায়, তাদের নমিনেশন চাওয়ার আগে তাদেরকে এক্সপ্রেস করতে হবে কিভাবে তারা দেশের জন্য কাজ করবে, এবং টু স্পেসিফাই এই ডিসকোর্সটাকে আমরা আরম্ভ করতে পারি, তাহলে কি আপনি মনে করেন যে এই পলিটিক্স অ্যাজ এ বিজনেস ওটা কি কমবে? মিডিয়া একটা শুরু করতে পারে, কিন্তু মূল দায়িত্বটা কিন্তু রাজনীতির ভিতর থেকে হতে হবে। পরিবর্তনটা রাজনীতির ভিতর হতে হবে, কেন রাজনীতি হচ্ছে সমাজের নেতা এবং রাজনীতি হচ্ছে নিয়ামক শক্তি। রাজনীতি দেশের অর্থনীতি চালায়, প্রশাসন চালায়, পুলিশ চালায়, শিক্ষা ব্যবস্থা, সব কিছুর কেন্দ্রবিন্দুতে রাজনীতি। অতএব যে দেশে রাজনীতি ঠিক হয় সেই দেশে অনেক কিছুই ঠিক হয়ে যায়, যে দেশে রাজনীতি ঠিক হয় না কিছুই ঠিক হয় না। অতএব রাজনীতির ভিতর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মিডিয়া এবং আমরা সাইড থেকে আমরা আওয়াজ তুলতে পারি কিংবা সহযোগিতার হাত বাড়াতে পারি, কিন্তু মূল পরিবর্তনটা নেতৃত্বে হতে হবে। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, তারেক জিয়ার বক্তব্য আমিও ফলো করি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক কথা বলছেন, এবং সেটা বাস্তবায়িত হলে আমার মনে হয় এখানে ইতিবাচক ফল বয়ে আনবে। আমরা আশা করতে চাই যে তার এই বক্তব্য মুখে নয়, কার্যত বাস্তবায়িত হোক। আপনি কিছু যোগ করবেন? আর দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাইফুল ইসলাম এবং মিস্টার আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমার দুই অতিথি মোটামুটিভাবে নিশ্চিত ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, অন্তত একজন তো একাধিকবার বলেছেন 99% তিনি নিশ্চিত। তবে তার প্রশ্ন ইলেকশনের পরে কি? দুজনই বলেছেন এই অভ্যুত্থানের পরে, এত আত্মদানের পরে, এত ত্যাগের পরে, এত স্বপ্ন দেখবার পরে তার মধ্যে কোনো রিয়ালাইজেশন নেই। সেটা রাজনীতিবিদ বলি, প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, মিডিয়ার কথা, কারো মধ্যেই, নাগরিকদের মধ্যে তেমন কোনো রিয়ালাইজেশন নেই। সমাধানগুলো কি? সমাধান একটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণটা নিশ্চিত করতে হবে, আপাতত এটা সমাধান। সমস্যা অসংখ্য আছে, এই সমস্যার সমাধান আসলে এখন যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে আছি এই ব্যবস্থা সেই সমস্যার সমাধান করতে পারবে না। যদি অনেকে মনে করেন প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে একটা লম্বা ফিরিস্তি আছে, অনেকে অনেক ইতিবাচক দিক দেখতে পান, কিন্তু সামগ্রিকভাবে একটা পারসেপশন তৈরি হয়েছে যে এই ব্যবস্থায় সমাধান নয়, সমাধান হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, জনগণের প্রতিনিধিরা আসলে সমস্যার সমাধানের একটা চেষ্টা তারা করতে পারেন। কিন্তু মূল প্রশ্ন যেটা থাকছেই, সবার জন্য না হলেও অনেকেই আশাবাদী, কিন্তু কারো কারোর মধ্যে এই প্রশ্নটা বেশ প্রবলভাবে আছে যে ফেব্রুয়ারিতে আসলে শেষ পর্যন্ত নির্বাচন হবে তো? আর যদি হয়ও সেটা একটা ঠিকঠাক মতো ভালো নির্বাচন হবে তো? এই প্রশ্ন থাকলো, এবং এই প্রশ্নের উত্তর আপনারাও খুঁজতে থাকুন, আমরাও খুঁজতে থাকি। তার চেয়ে বড় কথা, সবাই মিলে এটা সমাধান করবার চেষ্টা করি। কিন্তু প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।